আসসালামু আলাইকুম। আজকে আমরা বিদ্যাসাগরকে নিয়ে টুকটাক আলোচনা করব। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি মোস্তফা মনিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপাধিদার কি? বিদ্যাসাগর। তিনি স্বাক্ষর করতেন কি নামে? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তাহলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর আছে সেটা হচ্ছে উপাধি, কিন্তু তিনি সিগনেচার করতেন বা স্বাক্ষর করতেন যে নামে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। কিছু বাক্য আছে কিছু, এবং যে বাক্যগুলো দেখলে আমরা সরাসরি বলতে পারবো এগুলোর হচ্ছে কি উত্তর একজনকার সাথে যায়, সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সেই বাক্যগুলা কি, যে গুণগুলো বা যে বাক্যগুলো দ্বারা তিনি গুণান্বিত, সেই বাক্যগুলো হচ্ছে কি সাধু ভাষার জনক, দয়ার সাগর, বাংলা গদ্যের জনক, প্রথম সার্থক গদ্যকার, শিল্পসম্মত বাংলা গদ্য রীতির জনক। তারপর আছে কি হিন্দু বিধবা বিবাহের প্রবর্তক, যথার্থ শিল্পী, বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবর্তক, জনক অথবা স্রষ্টা। এই যে কয়েকটা বাক্য, একটা দুই এই যে 8টা 10টা বাক্য আছে, এই যে বাক্যগুলো আছে সবগুলো বাক্যই যখনই থাকবে কে বা কাকে বলা হয়, অ্যান্সার হবে এক, সরাসরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরেকবার দেখিনি, সাধু ভাষার জনক, দয়ার সাগর, বাংলা গদ্যের জনক, প্রথম সার্থক গদ্যকার, শিল্পসম্মত বাংলা গদ্য রীতির জনক, হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক, যথার্থ শিল্পী, বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবর্তক, জনক অথবা স্রষ্টা। একটাই উত্তর, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে জন্মগ্রহণ করেন। কবে? 1820 সালে জন্মগ্রহণ করেন। আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি তিনি কত শতকের মানুষ? সেটা হচ্ছে কত শতকের? 19 শতকের মানুষ। যেহেতু 1820 সালে জন্মগ্রহণ করছে, এবং এখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার গ্রামের নাম, সেটা হচ্ছে কি বীরসিংহ গ্রাম। কোথায় জন্মগ্রহণ করেন? যেমন বঙ্কিমের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা গ্রামের নাম, সেটা হচ্ছে কি কাঁঠালপাড়া, জসীমউদ্দীনের সাথে তাম্বুল থানা। তেমনি হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কি গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে কি বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 19 শতকের মানুষ। তার পিতামাতা হচ্ছে কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা হচ্ছে ভগবতী দেবী। আচ্ছা, আমরা বলছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। তাহলে তার পারিবারিক একটা পদবী আছে বা উপাধি আছে, বা পৈতৃক পদবী যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়। অতএব তার আসল নাম দাঁড়াচ্ছে বা পারিবারিক নাম দাঁড়াচ্ছে কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি নাম? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে তিনি স্বাক্ষর করতেন যে নামে, সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র শর্মা। তাহলে এইখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটুকুর মধ্যে যে তিনি বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন, 19 শতকের মানুষ, এবং তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তার পৈতৃক পদবী যেহেতু বন্দ্যোপাধ্যায়, সুতরাং আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এবার দেখি 31তম বিসিএস যে কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে বাংলা গদ্যের জনককে বা যথার্থ শিল্পী কাকে বলা হয়? সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উল্লেখ করে গেছেন, এবং সেটা হচ্ছে তার চরিত্র পূজা গ্রন্থে। কোথায়? চরিত্র পূজা গ্রন্থে। তাহলে কয়েকটা বাক্য জাস্ট খালি কয়েকভাবে বলা হচ্ছে যে বাংলা গদ্যের জনক, প্রথম সার্থক গদ্যকার, বাংলা গদ্যের নবজন্মদাতা, আধুনিক বাংলা গদ্যের জনক, বাংলা গদ্যের, এই যে দেখেন বাংলা গদ্যের প্রথম প্রকৃত শিল্পী। বাংলা গদ্যের প্রথম প্রকৃত শিল্পী কি? তখন অ্যান্সার হবে কি, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আরেকবার দেখে নিই যে বীরসিংহ গ্রামটা এখানে ইম্পর্টেন্ট, বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র শর্মা, বাংলা গদ্যের প্রথম শিল্পী অথবা কি বাংলা গদ্যের জনক বা যথার্থ শিল্পী, সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তাকে বলা হচ্ছে সাধু ভাষার জনক, কিন্তু সাধু ভাষার জনক হলে সাধু ভাষা শব্দটি তিনি সর্বপ্রথম ব্যবহার করেননি, ব্যবহার করছে রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে 1815 সালে। রাজা রামমোহন রায় 1815 সালে তার বেদান্ত গ্রন্থে সাধু ভাষার প্রতি শব্দটি ব্যবহার করেন, কিন্তু তার ব্যাপক ব্যবহার করেন গদ্যের মধ্যে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কারণে এই টাইটেলটা তিনি লাভ করেন। বিদ্যাসাগরকে বলা হচ্ছে সাধু ভাষার জনক।
1847 সালের পূর্বে বাংলা ভাষায় যেগুলো কবিতা বা গদ্য রচনা হয়েছিল সেখানে দেখা যাইতো থামার জন্য এক দাঁড়ি আর দুই দাঁড়ি ব্যবহার করা হতো। যেমন হচ্ছে আমরা যদি নবম দশম শ্রেণীতে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে এর পূর্বের লেখকগুলা 1820 সালে জন্মগ্রহণ করছেন এবং তিনি লেখা শুরু করছেন ধরেন হচ্ছে 35 বা 40-এর এই দিক থেকে, তার পূর্বে যে লেখকগুলো লিখে গেছেন যেমন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজে লিখছে, তার সমসাময়িক কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তিনিও লিখে গেছেন যেমন কবিতাগুলো, যেমন স্বদেশ কবিতা অথবা আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা, শাহ মোহাম্মদ সগিরের কবিতা, এমনকি আলাওলের কবিতা। এই কবিতাগুলোতে এক দাঁড়ি আর দুই দাঁড়ি ব্যবহার করা হতো। কিন্তু 1847 সালে বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি হচ্ছে জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান, যার কারণে তাকে বলা হচ্ছে আবার কি ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, এই চিহ্নের জনক বলা হচ্ছে তাকে। সাধু ভাষার জনক বলা হচ্ছে এই জন্য যে ব্যাপক হারে তিনি ব্যবহার করেন এবং সাধু ভাষা তিনি টাইটেলটা লাভ করছেন যে সাধু ভাষার জনক। তেমনি হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সফল ব্যবহার করছে জ্যোতি চিহ্নের, সর্বপ্রথম ব্যবহার করছে এবং সফল ব্যবহার করছে, যার কারণে তাকে বলা হচ্ছে আবার কি জ্যোতি চিহ্নের জনক। এবার দেখি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিদ্যাসাগর যে উপাধিটা পান কোন কলেজ থেকে পান? হিন্দু কলেজ, কলকাতা কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, কোথা থেকে পান? সেটা হচ্ছে কি সংস্কৃত কলেজ থেকে। কোথা থেকে? সংস্কৃত। এবং সেটা হচ্ছে মাত্র 19 বছর বয়সে, 1839 সালে মাত্র 19 বছর বয়সে তিনি উপাধিটা পান। এবং দেখা যাচ্ছে মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন এবং কিছুদিন পর 25 কি 26 বছর বয়সে যদি দেখা যাবে তিনি আবার কি ওই সংস্কৃত কলেজে আবার যোগদান করেন। 1846 সালে তখন 25 বছর বয়স, সংস্কৃত কলেজে যোগ দেন। আবার কিছুদিন পর সেখানে অধ্যাপক, তারপর আবার দেখা যাচ্ছে কি কলেজের অধ্যক্ষ পর্যন্ত নিযুক্ত হন। তার সম্পাদিত একটা পত্রিকা 1850 সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে কি সর্বশুভ করি। সর্বশুভ করি। এবার দেখি আমরা দেখছিলাম যে বাক্যগুলো যাচ্ছিল যেমন সাধু ভাষার জনক, ছেদ চিহ্নের জনক বা বিরাম চিহ্নের জনক, বাংলা গদ্যের প্রথম শিল্পী, তখন পড়ছিলাম হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক। কেন? এই যে হিন্দু বিধবা বিবাহ আছে তার লেখালেখিতে ডালহৌসির শাসনামলে এই আইনটা পাশ হয় এবং এর পিছনের কাহিনী যদি হয় যে এই বিধবাগুলো কেমনে আসলো, তাহলে সেক্ষেত্রে আমার রাজা রামমোহনকে একটু পড়তে লাগবে। আচ্ছা, এর পরবর্তী স্লাইড আমি দিয়ে দিব যে রাজা রামমোহন সম্বন্ধে। সেখানে হচ্ছে কি 1829 সালে তিনি হচ্ছে লর্ড বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা বিলোপ করছিলেন। এই সতীদাহ প্রথা বিলোপ করার পরে হিন্দুদের মানে হিন্দু সমাজে বিধবা গুলো থাকে যাচ্ছিল, এদের বিবাহ হচ্ছিল না। এই যে বিবাহ হইতে হবে, এদেরকে বিবাহের জন্য লড়াই করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, এটা বলিয়েন না তাকে বিবাহ করার জন্য লড়াই করে তাদেরকে বিধবা যারা ছিলেন তাদের বিবাহ দেওয়ার জন্য বা বিবাহের একটা আইন চালু করার জন্য হিন্দু সমাজে আইন পাশ করা হয়। সেটা হচ্ছে কি লর্ড ডালহৌসির শাসনামলে। তিনি মূলত সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। কেন? এই বিধবা বিবাহ প্রচলনের জন্য। আর তিনি মূলত হচ্ছে কি তিনিটা হচ্ছে ডালহৌসি না, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মূলত সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। বিসিএস এর রিটেনে একটা প্রশ্ন আসছিল এটা অনেক পূর্বে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত কোনটি হিসেবে বেশি বিখ্যাত বা স্মরণীয়? সেটা হচ্ছে সমাজ সংস্কারক না সাহিত্যিক হিসেবে? তাহলে সেটা হবে কি অ্যান্সার উত্তর হবে সমাজ সংস্কারক হিসেবে। এবং এটা হচ্ছে সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বই, এখানে তিনি বলা হয় যে সমাজ সংস্কার হিসেবে মূলত তিনি বেশি পরিচিত। আচ্ছা, 1891 সালে 29শে জুলাই তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
তাহলে এই স্লাইডে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বিধবা বিবাহের প্রবর্তক 1856 সালের 26শে জুলাই লর্ড ডালহৌসির শাসনামলে বিধবা বিবাহ আইন পাশ করেন এবং তিনি মূলত পরিচিত হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে। আচ্ছা, একটু সতর্কবার্তা আছে কি, যে কিছু প্রশ্ন আছে যেগুলো হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে অ্যান্সার অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুইজন কাকে একত্রে দিয়ে দেয় যেন আমরা ভুল করতে পারি। যেমন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত না বিদ্যাসাগর, সুতরাং এটা খেয়াল করতে লাগবে। এরা দুজনই সমসাময়িক ছিলেন, সমসাময়িক বানানো এখন ভুল, সমসাময়িক হবে। তারা এখন হচ্ছে কি সমসাময়িক ছিলেন একই সময়ের। কে কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই দুইটা একটু খেয়াল রাখবেন যে কার নাম চাইছে, কার নাম আমরা অপশনে দেখাচ্ছি। এখন খেয়াল করে দেখবেন যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অথবা শুধু বিদ্যাসাগর। অনেক সময় অপশনে বিদ্যাসাগর দিছে আর কয়ে দিয়ে দিছে ঈশ্বরচন্দ্র গুপ্ত দিয়ে দিছে, সুতরাং সাবধান হইতে হবে। আচ্ছা হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1812 সালে জন্মগ্রহণ করেন, 1859 সালে মৃত্যুবরণ করেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে 1820 সাল, 1891 সালে মৃত্যুবরণ করেন। এবার দেখে নিই এক নজরে তার সাহিত্য সমূহগুলো কি কি। যেমন অনুবাদ গ্রন্থের মধ্যে যদি দেখি সেটা হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, আর হচ্ছে কি ভ্রান্তি বিলাস, ভ্রান্তি বিলাস। ডিটেলসে বলবো একটু পর, আগে একটু এক নজরে দেখে নিই যে হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি, এটা হচ্ছে অনুবাদ গ্রন্থ, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। আর শিশুতোষ গ্রন্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চারটা, এই তিনটা, সেটা হচ্ছে কি বোধোদয়, বর্ণমালা, আসলে বর্ণমালা, বর্ণ পরিচয় আর কথামালা। তাহলে হচ্ছে কি বোধোদয়, বর্ণ পরিচয়, কথামালা। এছাড়া হচ্ছে মঞ্জুরি আছে তিনটে, আখ্যান মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, শব্দ মঞ্জুরি। এবার দেখি মৌলিক গ্রন্থ, এগুলো তো আমরা করলাম অনুবাদ। তাহলে মৌলিক গ্রন্থের মধ্যে হচ্ছে কি প্রভাবতী সম্ভাষণ, বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা। ঠিক আছে, প্রভাবতী সম্ভাষণ। আমরা পড়ছি যে বিধবা বিবাহ প্রচলনের জন্য তাকে বলা হচ্ছে কি হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক। এই যে তাহলে সেই বিষয়ে তিনি বই লিখছিলেন, সেটা হচ্ছে বিধবা বিবাহ পরিচালিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। তেমনি বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, যেটা বর্তমানেও চলতেছে লড়াই, যে একাধিক বিবাহ বন্ধ করতে হবে। ওকে। আচ্ছা, ব্যাকরণ কৌমুদী, আত্মচরিত, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। তাহলে এখানকার মৌলিক গ্রন্থের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা প্রভাবতী সম্ভাষণ, ব্যাকরণ কৌমুদী, আত্মচরিত, এটা হচ্ছে তার আত্মজীবনীমূলক। এবং এছাড়া হচ্ছে কি বিধবা বিবাহ এবং বহু বিবাহ, প্রচলিত হওয়া একটা, একটা রহিত হওয়া। মনে রাখবেন যে প্রচলিতর প, এখানে আছে প্রস্তাব, এই বানানটা, কারণ লিখিতের সময় আমরা ভুল করি, যখন লিখিত দেয় তখন কি প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব না এতদ বিষয়ক বিচার, কোনটা হবে। সুতরাং একটু মুখস্থ করে লিখে লিখে মুখস্থ করবেন। আমি এই কাজটাই করি যে প্রথমে লিখি, ভুল হইলে আবার সংশোধন করার চেষ্টা করি। আচ্ছা, মৌলিক গ্রন্থের মধ্যে কিছু বিদ্রুপাত্মক বা ব্যঙ্গ, ঠিক আছে, ব্যঙ্গ করে লিখছেন কিছু, যেমন হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা, রিসেন্ট যেটা 46তম BCS এ যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি রত্ন পরীক্ষা কার লেখা, খেয়াল করে দেখেন, রত্ন পরীক্ষা, সেটা হচ্ছে কি 46তম BCS। আজকে তারিখ কত? 11ই মে, রবিবার। 46তম BCS হলে এতদিনে দুইটা পরীক্ষা হয়ে যেত, দুই একটা পরীক্ষা, দুইটা না একটা পরীক্ষা হয়ে যেত, মিস হয়ে গেছে। আচ্ছা আমরা পড়াশোনা করি। মৌলিক বিদ্রুপাত্মক গ্রন্থ অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এগুলো হচ্ছে কি মৌলিক বিদ্রুপাত্মক গ্রন্থ কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মৌলিক গ্রন্থ কি কি? প্রভাবতী সম্ভাষণ, আর কি বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব,
আর কি আছে, আত্মচরিত আছে, আবার আছে ব্যাকরণ কৌমুদী, এই কয়েকটা। এবার দেখি বিস্তারিত না, টুকটাক তথ্য আমরা টুকটাক পড়তেছি, খুব বিস্তারিত কিন্তু পড়তেছি না, এটা মনে রাখবেন। ওকে, বেতাল পঞ্চবিংশতি এটা 1847 সালে প্রকাশিত হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি, এটা হচ্ছে তার মুদ্রিত মনে রাখবেন, বেতাল পঞ্চবিংশতি তার প্রথম মুদ্রিত গ্রন্থ অথবা প্রকাশিত গ্রন্থ। কোনটা? বেতাল পঞ্চবিংশতি। এটা অনুবাদ গ্রন্থ দেওয়া আছে এখানে, হচ্ছে লল্লুলাল কৃত বেতাল 25-এর অনুবাদ। এর আমরা দশম সংস্করণে দেখি যে জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখানকার এইটা কোশ্চেন এর আগে আসছে যে জ্যোতিচিহ্নের বা বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় কত সাল থেকে, সেটা হবে কি 1847 সাল থেকে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বেতাল পঞ্চবিংশতি। শকুন্তলা, এটা হচ্ছে কালিদাস রায়ের অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে তিনি রচনা করেন। এই শকুন্তলা নাটকের একটা গুরুত্বপূর্ণ উক্তি, সেটা হচ্ছে একই শরীরের রূপ নাকি রূপের শরীর। আপনারাও ব্যবহার করতে পারেন, যাদের রাতের সংসার আছে আপনারাও ব্যবহার করতে পারেন। একই শরীরের রূপ নাকি রূপের শরীর। রাজা দুষ্মন্তের উক্তি, এটা কার উক্তি? রাজা দুষ্মন্তের উক্তি। রাজা দুষ্মন্ত, এটা নাম মনে রাখবেন, মাইকেল মধুসূদন। এরপরে হচ্ছে প্রোফাইল 2 পর্ব হচ্ছে, সেখানে দুষ্মন্তের নামটা আসবে। সীতার বনবাস, সীতার বনবাস এটা হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। একটা হচ্ছে ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর্স, কার? উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এর অবলম্বনে 1869 সালে তিনি এটা অনুবাদ করেন। তাহলে আমরা দেখতেছি সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, বেতাল পঞ্চবিংশতি, এর পূর্বে আরেকটা দেখলাম, কি দেখলাম? শকুন্তলা। এই চারটা, এগুলো হচ্ছে কি তার অনুদিত বা অনুবাদ করা গ্রন্থ। সব থেকে গুরুত্বপূর্ণ এখানে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা এবং ভ্রান্তি বিলাস। এই যে এটা আসছে কমেডি অফ এরর্স অবলম্বনে 23তম বিসিএসে আসছে ভ্রান্তি বিলাস। কার রচনা? কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার দেখি শিশুতোষ গ্রন্থের মধ্যে এই যে বোধোদয়, এগুলোর নামগুলো শুধু খালি পড়বেন। এই যে রুডিমেন্টস অফ নলেজ, চেম্বার্সের, এটা অবলম্বনে তিনি রচনা করেন। এদিকে বর্ণ পরিচয়, এই যে 1855 সালে তার গ্রন্থটি ক্লাসিক মর্যাদা পায়, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় আসছে। কথামালা, ঈশপসের ফেবলস অবলম্বনে রচিত কথামালা। কেউ স্মরণ করাই দিবেন একদিন, আমি মালা দিয়ে যতগুলো আছে সবগুলো একসাথে দিব, কথামালা, লিপিমালা, ইতিহাসমালা, যা যা মালা হয়। দেখেন তাহলে এখানে বোধোদয়, বর্ণ পরিচয়, কথামালা, এইগুলো শিশুতোষ গ্রন্থ। জাস্ট খালি গ্রন্থগুলোর নামগুলো মুখস্থ করবেন। আর যদি সময় পান এই টুকটাকটাও পড়ে নেবেন, যে রুডিমেন্টস অফ নলেজ, বর্ণ পরিচয়ের ক্লাসিক মর্যাদা পায়, আর ঈশপের ফেবলস অবলম্বনে রচিত। আচ্ছা, একটু আগে দেখলেন যে বেতাল পঞ্চবিংশতি, এটা ছিল তার মুদ্রিত। যেমন হচ্ছে কি প্রথম গ্রন্থ, তেমনি হচ্ছে বাংলা সাহিত্যের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা। এটা হচ্ছে কার? প্রভাবতী সম্ভাষণ। কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই শোকগাথাটা তার বন্ধুর মৃত্যুতে লিখছিলেন। তাহলে হচ্ছে কি কোশ্চেনটা এরকম ভাবে আসছে যে বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি? বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি? সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, এবং এটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয় 1892 সালে। তিনি পটল তোলেন 1891 সাল, আর এটা প্রকাশ করে 1892 সালে। ওকে, আচ্ছা, তারা হচ্ছে কি আর কি মৌলিক গ্রন্থ, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, আর বহু বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা। এছাড়া হচ্ছে কি ব্যাকরণ কৌমুদী, বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ, ব্যাকরণ কৌমুদী। আত্মচরিত, আত্মজীবনীমূলক গ্রন্থ। যেহেতু এটা আত্মজীবনীমূলক, তাহলে এখানে কার থাকবে? তার পরিবারের কথা থাকবে, পিতামহ, পিতা, জননীর গল্প। এবং এই আত্মচরিত গল্পটা একাদশ শ্রেণীতে বিদ্যমান, এবং প্রথম গল্পটাই হচ্ছে আত্মচরিত। কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবং সেখানে বলা হবে যে দেখবেন নিজেকে এরে বাছুর বলে সম্বোধন করছে। এটা নিজে বলে নাই,
তার দাদা পিতামহ তার পিতাকে বলছিল যে এর বাছুর হয়েছে। আচ্ছা, আবার দেখি শিশুতোষ গ্রন্থের মধ্যে আর কি কি আছে? আখ্যান মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, আর বাকিগুলা না পড়লেও চলবে, কাটে দিতে পারে না। অন্যান্য গ্রন্থের মধ্যে দেখি ব্যঙ্গ রচনা। ব্যঙ্গ রচনা হচ্ছে অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো, অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো, ব্রজবিলাস আর রত্ন পরীক্ষা। রত্ন পরীক্ষাটা কত বিসিএস আসছে? কততম? 46তম বিসিএস প্রিলিতে আসছে। এইখানকার যে ব্যঙ্গগুলো আছে জাস্ট একটু নাম বদল করে সবগুলো বেশিরভাগ বলা যায় কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে ছদ্মনামে রচনা করেন। দেখা যায় কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কোনটা কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কোনটা দেখবেন হচ্ছে কি এখানে তো লেখা হয়নি, আর বড় বড় নাম ছিল, সেটা হচ্ছে জিজ্ঞাসাতে দেখবেন যে কত সুন্দর সুন্দর নাম আছে, যে এইগুলো ছদ্মনামে তিনি রচনা করেছেন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামটা কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই নামে তিনি কি রচনা করেন? এই ব্যঙ্গ গ্রন্থ যেগুলো আছে, ব্যঙ্গ রচনাগুলো অতি অল্প হইল আবার অতি অল্প হইল, ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা। ওকে, আচ্ছা, অন্যান্য গ্রন্থ দেখে নেন একবার করে, যে বাংলা ভাষার ইতিহাস, জীবন চরিত, নীতিবোধ। এই যে নীতিবোধ, মোরাল বুকস অবলম্বনে রচনা করছে, এটা রবার্ট এবং উইলিয়াম চেম্বার্সের সম্পাদিত গ্রন্থ, লাগবে না দেখতে। আচ্ছা, যারা রিটেন, আমরা যে রিটেনের জন্য যারা পড়াশোনা করতেছি, রিটেনের জন্য সিম্পল ভাবে যদি শিক্ষা প্রসারে তার কিছু ভূমিকা রাখা বই আছে, সেটা হচ্ছে বোধোদয়, বর্ণ পরিচয়, কথামালা, জীবনচরিত, আখ্যান মঞ্জুরি এবং ব্যাকরণ কৌমুদি। তেমনি সমাজ সংস্কারের যে ভূমিকা রাখার যে গ্রন্থগুলো আছে, সেটা হচ্ছে বিধবা বিবাহ পরিচালিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। তাহলে হচ্ছে কি আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়ছি সেগুলাই, আর নতুন কিছু নাই। তো প্রথম দিকে আমরা তার হচ্ছে কি জন্মসাল, তার উপাধি এবং কয়েকটা 8-10টা বাক্য, ওই 10টা বাক্যের উপর কি বলা হয়েছে সেটুকুই। সাধু ভাষার জনক, বিধবা বিবাহের প্রবর্তক, অথবা হচ্ছে কি বিরাম চিহ্নের জনক। তারপর দেখলাম হচ্ছে তার বইগুলা, সেগুলো হচ্ছে কি অনুদিত, মৌলিক, বিদ্রুপাত্মক, শিশুতোষ। এবার ওই গ্রন্থগুলোর মধ্যে শিক্ষা প্রসারে কোনগুলো ভূমিকা রাখছে আর সমাজ সংস্কারে কোনগুলো ভূমিকা রাখছে, আমি সেটা পৃথক করে নিয়ে নিছি। সেটা হচ্ছে কি বোধোদয়, বর্ণমালা, জীবন চরিত, একটা হচ্ছে আখ্যান মঞ্জুরি, ব্যাকরণ কৌমুদি, আর সমাজ সংস্কারে নাম দেখে তো বোঝা যায় বিধবা বিবাহ আর বহু বিবাহ। এবার দেখি, এবার হচ্ছে তার এতক্ষণ ধরে যেগুলো পড়ছি সেগুলোকে একটা কয়েকটা টার্মে ভাগ করা হয়েছে, যে এই স্লাইডে আমি দিছি যে এক নজরে বিদ্যাসাগরের প্রথম সাহিত্যকর্মগুলো কি কি। প্রথম মুদ্রিত বা প্রকাশিত গ্রন্থ সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। আর প্রথম মৌলিক গ্রন্থ বা গদ্য গ্রন্থ সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। বাংলা ভাষায় প্রথম মৌলিক রচনা, এই কোশ্চিনটা কিন্তু হয়তো আসতে পারে যে বাংলা ভাষায় প্রথম মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণ। তার প্রথম, আচ্ছা, প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ, খেয়াল করে দেখেন, বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থটা হচ্ছে আত্মচরিত, তার লেখা। ঠিক আছে, বিরাম চিহ্নের জনক যেহেতু তিনি, এবং বিরাম চিহ্নের ব্যবহৃত গ্রন্থটা হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি। বাংলা ভাষার প্রথম সার্থক গ্রন্থ হচ্ছে বর্ণ পরিচয়। তাহলে হচ্ছে কি মুদ্রিত প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। আচ্ছা, এই লাইনটাও যোগ করতে পারেন যে প্রথম শোকগাথা, বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা সেটা হচ্ছে বিদ্যাসাগরের, সেটা হচ্ছে কি প্রভাবতী সম্ভাষণ, মৌলিক গদ্য রচনা এটাই। এবার দেখি গুরুত্বপূর্ণ সাল যেগুলো পড়ে নিয়েছি এতক্ষণ ধরে, সেটাই রিভিশন চলবে এবার। 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ, কোথায়? বীরসিংহ গ্রামে। 1839 সালে 19 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ সংস্কৃত কলেজ থেকে। এই দুইটা। আচ্ছা, 1846 সালের 6 এপ্রিল সংস্কৃত কলেজে যোগদান করেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পটল তোলেন। 1891 সালে মৃত্যুবরণ করেন, কোথায়? কলকাতায়। তাহলে একটা হচ্ছে কি 1820 সাল জন্মগ্রহণ, 1839 সালে হচ্ছে কি সেটা তিনি সংস্কৃত কলেজ থেকে 39 সালে বিদ্যাসাগর উপাধি লাভ, একটা হচ্ছে এটা 39, এটা 1891 সাল এটা।
মাঝে এটা পড়ে নিতে পারেন। 1846 সালে 6 এপ্রিল সংস্কৃত কলেজে তিনি যোগদান করেন। আচ্ছা, তার একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা বললাম যে শকুন্তলা গ্রন্থে একটা ছিল যে একই রূপের শরীর নাকি একই শরীরের রূপ নাকি রূপের শরীর, কারোর একটা উক্তি, এটা হচ্ছে শকুন্তলা নাটকের রাজা দুষ্মন্তের উক্তি। গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, আমরা দেখলাম যে ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী মৌলিক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কিন্তু সংবাদ কৌমুদীও একটা আছে রাজা রামমোহন রায়। আমি আবার বলতেছি যে রাজা রামমোহন রায়ের স্লাইড তৈরি আছে, ছবি আছে, আমি এর পরবর্তীতে দিয়ে দিব যে সংবাদ কৌমুদী, এখানেও কৌমুদী এখানেও কৌমুদী, একটা গ্রন্থ একটা পত্রিকা, একটা ব্যাকরণ কৌমুদী একটা সংবাদ কৌমুদী। সুতরাং অপশনের কোন কৌমুদী আছে এবং সেটা কার সাথে যায় সেটা খেয়াল রাখার বিষয়, যে ব্যাকরণ কৌমুদী সংবাদ কৌমুদী, সংবাদ যেহেতু সুতরাং এটা পত্রিকা বোঝা যাচ্ছে, আর ব্যাকরণ কৌমুদী সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সংবাদ কৌমুদী পত্রিকাটা রাজা রামমোহন রায়, কিন্তু রাজা রামমোহনের যে গ্রন্থটা আছে ব্যাকরণ সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এবার দেখি রত্ন পরীক্ষা, আমরা দেখলাম যে 46তম বিসিএসে আসছে রত্ন পরীক্ষা মৌলিক বিদ্রুপাত্মক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কিন্তু যদি রত্নবতী, রত্নবতীটা কার? এটা হচ্ছে মীর মশাররফ হোসেনের উপন্যাস। তেমনি ব্রজবিলাস, এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কিন্তু ব্রজাঙ্গনা কাব্য এটা আবার কার? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। তাহলে এইটুকু একটু খেয়াল করবেন। এবার কিছু তথ্য আরো দেখি, যে কৌমুদী যে শব্দটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, সংবাদ কৌমুদী ব্যাকরণ কৌমুদী, তাহলে কৌমুদী নিয়ে একটু আলোচনা করেই ফেলি। যে কৌমুদী শব্দের অর্থটা হচ্ছে কি জ্যোৎস্না, কৌমুদী শব্দের অর্থটা কি জ্যোৎস্না। আর কৌমুদ এইটাও শব্দ আছে যে যে আলোতে পদ্ম ফোটে, যে আলোতে পদ্ম ফোটে, অর্থাৎ এখানেও কিন্তু আলোটাকে বোঝাতে জ্যোৎস্না, যে আলোতে পদ্ম ফোটে সেটা হচ্ছে কৌমুদ। আর যে আর যেটা কৌমুদী সেটাকে বলা হচ্ছে কি জ্যোৎস্না, যে আলোতে পদ্ম ফোটে সেটা কৌমুদ, জ্যোৎস্না হলে কৌমুদী। এছাড়া দেখেন জ্যোৎস্না যে দিচ্ছে সেটা হচ্ছে নাথ, চন্দ্রনাথ কুমুদনাথ, সেটা হচ্ছে কি চন্দ্র, কুমুদনাথ। তেমনি হচ্ছে কুমুদিনী, এটা হচ্ছে কি শব্দের অর্থ হচ্ছে পুষ্করিণী, কুমুদিনী কি, কিন্তু কাদম্বিনী শব্দের অর্থ কি? কৌমুদী গেল জ্যোৎস্না, কুমুদ গেল যে আলোতে পদ্ম ফোটে, কুমুদ হচ্ছে চন্দ্র, কুমুদিনী হচ্ছে পুষ্করিণী। কিন্তু কুমুদ যেটা আছে, কুমুদ হচ্ছে সাদা পদ্ম, কুমুদ বা শালুক, তেমনি ইন্দিবর কিন্তু নীল পদ্ম আর ককনদ হচ্ছে লাল পদ্ম। কিন্তু এই যে কাদম্বিনী বলতেছিলাম, যে কাদম্বিনী শব্দের অর্থ কিন্তু মেঘমালা, আর কাদম্বরী হচ্ছে দেবী সরস্বতী। তাহলে এই অংশটা যে আছে, এই অংশটা নামগুলো সেম, কাছাকাছি, সবগুলা একই, এবং কম বেশি পরীক্ষায় এগুলো আসেই, এখান থেকে কোশ্চেন আসে। আমি যেবারে যেখানেই ক্লাস নিই না কেন, যখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ক্লাস নিয়ে নিই, সেখানে কিন্তু প্রথম দিকে আমি এটা বলে দিই, এই 7টা 8টা আমি ওয়ার্ড বলে দিই, যে কৌমুদী জ্যোৎস্না, কৌমুদ হচ্ছে যে আলোতে পদ্ম ফোটে, কুমুদনাথ চন্দ্র, কুমুদিনী পুষ্করিণী, কুমুদ হচ্ছে সাদা পদ্ম। আর কুমুদ যদি সাদা পদ্ম হয়, ইন্দিবর বোঝায় নীল পদ্মকে, এক কথায় প্রকাশ আছে, নীল নীল রঙের পদ্ম সেটা হবে ইন্দিবর, লাল রঙের পদ্ম সেটা হচ্ছে কোকনদ। তেমনি কাদম্বিনী হচ্ছে মেঘমালা, এবং এটার সাথে আরো একটা সুন্দর উক্তি পড়ি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরে নাই, জীবিত মৃত, যে একটা ছোট গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, শেষ উক্তি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরি নাই, সে মেঘমালা হইয়া গেছে এখন। ওকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস এখন দেখে নিই, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই জায়গাতেই দুইটা গল্প রয়েছে, একটা হচ্ছে আত্মচরিত, সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীতে, প্রত্যুত প্রকার, এটা নেওয়া হচ্ছে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে। সুতরাং এটা যেন মনে থাকে। তাহলে একাদশ শ্রেণীতে আসে আত্মচরিত আর প্রত্যুত প্রকার, প্রত্যুত প্রকারটা কোথা থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে। আখ্যান মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, তিনটা যে আমরা গ্রন্থ পড়ছি শিশুতোষ, সেখানে কিন্তু প্রত্যুত প্রকারটা হচ্ছে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আর কিছু জিনিস দেখে রাখুন, যে বিদ্যাসাগরকে নিয়ে যেহেতু পড়তেছি, কিন্তু বিদ্যাসাগর তো এত কিছু লিখছে, এতগুলো বই লিখছে, কিন্তু বিদ্যাসাগরকে নিয়ে কে কে লিখছে
আমি দুইটা খুঁজে পাইছি, এই দুইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, এই যে 45তম BCS এ আসছে, এটা 45তম BCS এ আমি পারিনি, আমার দ্বারা এটা সম্ভব হয়নি, আমি নিজেই পারি নাই। যে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, বিনয় ঘোষ, কার এটা, কে লিখছে, বিনয় ঘোষ। আর মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে দুইটা সনেট লিখছে। আমি এ পর্যন্ত দুইটা সনেট জানি, একটা হচ্ছে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে, এটা মাইকেল মধুসূদন লিখছে। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একটা লিখছে, সেটা হচ্ছে কি সনেট। তাহলে একটা হচ্ছে বঙ্গদেশে এক মান্য বন্ধু উপলক্ষে, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুইটা সনেট লিখছে মাইকেল মধুসূদন দত্ত। আর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, এই গ্রন্থ লিখছে হচ্ছে কি বিনয় ঘোষ, 45তম BCS এ আসছে। সুতরাং গুরুত্ব দিয়ে এই দুইটা পড়ে নিবেন। আচ্ছা, আমার তথ্যের উৎস হচ্ছে এখানকার এইটুকুই, সব থেকে বেশি যেটা হচ্ছে সেই উৎসটা এখানকার, এই অংশটা দেখে নিতে পারেন। আচ্ছা, তো আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিছি, একটু দেখে নেবেন। আমার যে এই পর্যন্ত যে 24টা স্লাইড চলে গেছে উপরেই, আপনারা পড়েন আর না পড়েন, শুনেন আর না শুনেন, কিন্তু এই অংশটা পড়ে নেবেন। এই অংশটা অবভিয়াসলি পড়ে নেবেন, যে একাদশ শ্রেণীতে যেটা দেওয়া হয়েছে সেই অংশটা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে তার সারসংক্ষেপ, সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে। আমি এখানে বিভিন্ন ভাগে ভাগ করে দিচ্ছি, প্রথম কোনটা, কোনটা শিশুতোষ, এইটাকে পড়লে একই সাথে রিটেনের অংশটা কভার হয়ে যাবে। তাহলে একই সাথে হচ্ছে একাদশ শ্রেণীতে যে লেখক রচিত অংশ আছে সেখান থেকে নেওয়া এটা। ওকে, আমি স্লাইডটা চেঞ্জ করতেছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, নবম দশম শ্রেণীর 2012 সালের যেখানে প্রত্যুৎপকার গল্পটা আছে, সেখানকার লেখক পরিচয় থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এবং এখানে দেখা যাবে যে আমি এই জন্য দেখেন এইখানে লেখা আছে, বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন, গদ্য ভাষায় জ্যোতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন, ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলশিল্পী, শৈলী সম্পন্ন। এজন্য তাকে বলা হচ্ছে কি বাংলা গদ্যের জনক। দেখেন, প্রথম সার্থক গ্রন্থ, শিশুদের জন্য প্রথম সার্থক গ্রন্থ কি, 1855 সালে তার লেখা বন্য পরিচয়, বন্য পরিচয়। তাদের অন্যান্য গ্রন্থের মধ্যে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা এখানে দিয়ে দিয়েছে। এই যে তার বদান্যতার জন্য বলা হচ্ছে কি দয়ার সাগর, তাকে উপাধি হিসেবে কি বলা হচ্ছে, বিদ্যাসাগর। তাহলে এই স্লাইডটা হচ্ছে কি আপনারা পড়ে নিতে পারেন, অথবা আপনাদের যাদের বই আছে সেটা দুইটাই একখানে করে দিতে পারেন। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আপনার প্রথম অংশে থাকার জন্য। যদি আপনারা চান আপনার দ্বিতীয় অংশে আমার সাথে থাকতে পারেন। দ্বিতীয় অংশে আছে শুধুমাত্র কি BCS এবং অন্যান্য পরীক্ষায় আসে যতগুলো MCQ। আমি বলে দিচ্ছি যে একটা প্রশ্ন আমি পড়ব, প্রশ্ন করার পর 4টা অপশনও পড়বো, অ্যান্সার থাকবে না। আপনারা যদি কেউ দিতে চান, সেটা হচ্ছে পোস্ট করে নেবেন, মনে মনে অ্যান্সারটা ভাবে নেবেন, তারপর চালু করবেন, পরে অ্যান্সারটা আপনারা দেখতে পাবেন। যাই, এই যে মধ্যে এখানে দিয়ে দিচ্ছি যে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কি, 46তম BCS যে কোশ্চেন গুলো আসছে এবং অন্য পরীক্ষার যতগুলো কোশ্চেন আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধানাথ শিকদার। কে হবে? রত্ন পরীক্ষা গ্রন্থ রয়েছে, আমরা যেহেতু পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এখন বেশিরভাগই আমরা বুঝতেই পারবো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কিন্তু তারপরও খেয়াল রাখবেন যে কে হয়, অপশনগুলোও দেখে নেবেন। উত্তর হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা আবার দেখে নিচ্ছি, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের লেখক কে, 45তম BCS এ আসছে। এটা উত্তর আমরা কে কে হতে পারে, বিনয় ঘোষ, সুবিনয় ঘোষ, বিনয় ভট্টাচার্য, বিনয় বর্মা, এর মধ্যে কে হতে পারে, সেটা কে হবে, বিনয় ঘোষ, বিনয় ঘোষ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ, 38তম BCS এ আসছে। আত্মচরিত, আত্মকথা, আত্মজিজ্ঞাসা, আমার কথা। আত্মচরিত। বাংলা গদ্যের জনক কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, উইলিয়াম ক্যারি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ, মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এরর্স, দ্য মিডসামার নাইটস ড্রিম, টেমিং অফ দ্য শ্রু। ভ্রান্তিবিলাস, ভ্রান্তি ভুল, বিলাস কমেডি, কমেডি অফ এরর্স। প্রভাবতী সম্ভাষণ কার রচনা, বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা।
প্রভাতী সম্ভাষণ দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় না কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে, এখানে অর্থ উদ্ধার বলতে কি বুঝার সুবিধার্থে কে প্রথমে দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি প্রবর্তন করেন? সেটা হচ্ছে কে? উইলিয়াম কেরি, প্রেমচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ ঠাকুর? এখানে অপশন 4টা দিয়েছে, এর মধ্যে কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরটা দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আচ্ছা, এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন, আপনারা দেখে নিতে পারেন যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে? বীরসিংহ গ্রামে। ক্যাডার, নন ক্যাডার, অন্যান্য যে আরডিএ, বার্ড, বিটি, তারপর হচ্ছে কি বিভিন্ন ব্যাংকের পরীক্ষা আছে, সেগুলোতে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনটি আত্মজীবনী? স্মৃতি কথামালা, আত্মচরিত, আত্মকথা, আমার কথা? আত্মচরিত। বাংলা ভাষা সর্বপ্রথম জ্যোতিষচিহ্ন প্রচলন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলা কে অনুবাদ করেন? পেরিচাঁদ, এই যে শুধু দিয়ে দিচ্ছে অপশনে বিদ্যাসাগর। আমি হলে প্রথম প্রশ্নটাতে প্রথম যেটুকু ছিল আমি ঈশ্বরচন্দ্র গুপ্ত দিয়ে দিতাম, তারপর দিয়ে দিতাম খ নম্বর ঈশ্বরচন্দ্র, না দিয়ে শুধু বিদ্যাসাগর। শকুন্তলা কে অনুবাদ করেন? বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা সাল দিতে ভুল করছে, সেটা 1829 দিতে হইতো। তা 1855 সালে, 1856 সালে, 1857 সালে না 1858 সালে? 1856 সালে। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন কে প্রণয়ন করেন? এবার ওকে, কে? বিধবা বিবাহ আইন কে প্রণয়ন করেন? ডালহৌসি, উইলিয়াম বেন্টিং, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? দেখেন, আইন প্রণয়ন করেননি, লেখালেখি করে সহায়তা করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি উদ্যোগ গ্রহণ করছেন, তিনি লেখালেখি করেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন, তার শাস্ত্রীয়তা অশাস্ত্রীয়তা, ভুল সঠিক সেটা তুলে ধরেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই সময় লর্ড ডালহৌসি তিনি এই বিধবা বিবাহ আইনটা ব্রিটিশ পার্লামেন্টে তোলার মাধ্যমে আইন পাশ করে নিয়ে আসেন, অর্থাৎ প্রতিষ্ঠিত করতে সহায়তা করছিল তখন কে? লর্ড ডালহৌসি। বাংলা গদ্যের জনক কে? আপনারা আপনারা একটু দেখে নেন যে উইলিয়াম কেরিকে, রাজা রামমোহন কে রায়কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না প্রেমচাঁদ মিত্রকে? কাকে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা কোনটি? প্রথম পেঁচার নকশা, কৃতিবিলাস, বেতাল পঞ্চবিংশতি, শর্মিষ্ঠা? বেতাল পঞ্চবিংশতি। এখানকার মধ্যে যদি দেখি কীর্তিবিলাস, এখানকারটা হচ্ছে সাইড নোট করা হয়নি, যে প্রথম পেঁচার নকশা যেটা হচ্ছে কালীপ্রসন্ন সিং এর লেখা, শর্মিষ্ঠা এটা নাটক, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, আর কৃতিবিলাস এটা এটা একটা নাটক, সেটা হচ্ছে যতদূর সম্ভব যোগেন্দ্র চন্দ্র গুপ্তের লেখা কৃতিবিলাস। ভদ্রা অর্জুন, তারাচরণ শিকদার, তারপর হচ্ছে কৃতিবিলাস, হ্যাঁ যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। ওকে, আচ্ছা, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে রচনাটা সেটা হচ্ছে তালিকার কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। ওকে, নিচের কোন গ্রন্থের জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? কপালকুণ্ডলা, বেতাল পঞ্চবিংশতি, মরুশিখা, মেঘনাদবধ? কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি। বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়?
1847, 1874, 1889, 1923। 1847। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1796 সালে, 1802 সালে, 1820 সালে, 1848 সালে, 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? পারিবারিক নাম বিদ্যাসাগর, উপাধি শর্মা, সিগনেচার করতেন ঈশ্বর শর্মা, ঈশ্বরচন্দ্র শর্মা। টাইপিং মিস্টেক হয়েছে, নাহলে হয়তো এটা অ্যান্সারে অপশনে দেওয়া ছিল। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়? পারিবারিক যেহেতু উপাধি বন্দ্যোপাধ্যায়, তো এই নামটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা ছিল পারিবারিক নাম বা আসল নাম। পারিবারিক বা পৈতৃক পদবীর সাথে যেই নাম, সেটা হচ্ছে তার পারিবারিক নাম, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিদ্যাসাগর উপাধি কোন কলেজ থেকে, কোন প্রতিষ্ঠান থেকে তিনি লাভ করেন? সেটা হচ্ছে কি সংস্কৃত কলেজ। কোন কলেজ? সংস্কৃত কলেজ। দুঃখিত। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর কলেজ, কলকাতা কলেজ। সংস্কৃত কলেজ। বাংলা ভাষার প্রথম গল্পধর্মী বই কোনটি? রামায়ণ, শকুন্তলা, বেদান্ত, বেতাল পঞ্চবিংশতি। প্রথম গল্পধর্মী যদি বই হয় তাহলে কোনটি? বেতাল পঞ্চবিংশতি। এই নামটা এতবার পড়া হয়েছে যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? খেয়াল করে দেখেন, নতুন যুগ সৃষ্টি করছে, জ্যোতিষিনের ব্যবহার করছে। প্রগতি সম্ভাষণ 1892 সালে প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরে। ভ্রান্তি বিলাস, এটা অনুবাদ। তাহলে এখানে হচ্ছে অপশনে যেটা আছে সেটা হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি। পরের কোশ্চেনে যাই। কোন বইতে বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? এই কোশ্চেনই ঘুরে পিছিয়ে আসছে, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। ওকে, এই কোশ্চেন গুলো দেখে নেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? কোন গ্রন্থটি এখানকার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থের বাংলায় অনুবাদ করেন? সেটা হবে কি, অ্যান্সার হবে ভ্রান্তি বিলাস। দুঃখিত, ভ্রান্তি বিলাস। এখানে কমেডি অফ এরর্স লেখা হয়ে গেছে। তাহলে হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থের বাংলায় অনুবাদ করেন? সেটা কমেডি অফ এরর্স অথবা ভ্রান্তি বিলাস। বিধবা বিবাহ প্রচলনে কে কলম যুদ্ধ করেন? কলম যুদ্ধ, বিধবা বিবাহ প্রচলন, নট সতীদাহ প্রথা বিলোপ। তাহলে বিধবা বিবাহ প্রচলন, তাহলে এই প্রচলনের সাথে সম্পর্কযুক্ত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সতীদাহের সাথে যদি হইতো সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি? যেটা তার বন্ধুর মৃত্যুতে লিখছিলেন, প্রভাবতী সম্ভাষণ। শকুন্তলা কার লেখা গ্রন্থ? কার? উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, চণ্ডীচরণ মুন্সী। ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ, নাটক, অনুবাদ, উপন্যাস? ভ্রান্তি বিলাস অনুবাদ গ্রন্থ। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? কে? বাংলা ব্যাকরণ গ্রন্থ কোন বাঙালি প্রথম রচনা করেন? হ্যাঁ, ব্যাকরণ কৌমুদীটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, কিন্তু তিনি প্রথম বাঙালি না। প্রথম বাঙালি হিসেবে এখানে উত্তর হবে কিন্তু এটা রাজা রামমোহন রায়। প্রথম বাঙালি হিসেবে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় 1826 সালে করছিল অনুবাদ। আবার 1833 সালেই
রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এর অনেক পরে ব্যাকরণ কৌমুদী রচনা করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুতরাং এই প্রশ্নটা দেখে পরে তারপর অ্যান্সার দিন। শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন কে? এই যে নিচে যে লেখা আছে ঈশ্বরচন্দ্র, দেখেন এই যে বলছিলাম না প্রথম অপশন দিয়ে দিবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, দিয়ে দিছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেক্সপিয়ার নাটক হচ্ছে কি কমেডি অফ এরর্স, অনুদিত নাম কি ভ্রান্তি বিলাস। বলেন এবার কোশ্চেনটা হচ্ছে শেক্সপিয়ারের বাইরে এই কোশ্চেনটা যে কৌমুদী শব্দের অর্থ কি? আমরা কিন্তু অনেকগুলো পড়ছি, কৌমুদী, কৌমুদ, কুমুদ, কৌমুদনাথ, কুমুদিনী, কাদম্বরী। তাহলে এখানকার কৌমুদী শব্দের অর্থ হচ্ছে কি চাঁদ, জ্যোৎস্না, পদ্মফুল, মুকুল। কোনটা? দেখেন চাঁদও দিছে, জ্যোৎস্নাও আছে, পদ্মফুলও আছে। তাহলে কৌমুদী যেটা হবে সেটা হবে জ্যোৎস্না। কুমুদ হইলে হয়তো চাঁদ, কুমুদ হইলে যদি হইতো তাহলে সেটা হইতো পদ্মফুল, আর কুমুদনাথ হলে চাঁদ। আমি আবার বলতেছি, যদি কুমুদনাথ দেওয়া থাকতো তাহলে চাঁদও অ্যান্সার হইতো, যেহেতু কৌমুদী আছে সুতরাং এটা জ্যোৎস্না অ্যান্সার, আর কুমুদ হলে শুধু পদ্মফুল। কুমুদ, কৈশু মহেশু দো, কুমুদ। ওকে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের অযোধ্যা কাণ্ড এর অনুবাদ কোনটি? এটা হচ্ছে কোশ্চেনে অনেক কঠিন ছিল, জানি না কেউ পারছিল কিনা ওই সময়, আমি হলে পারতাম না। এটা হচ্ছে দেওয়া হচ্ছে ঋজুপাঠ প্রথম ভাগ, ঋজুপাঠ দ্বিতীয় ভাগ, বোধোদয়, কথামালা। তাহলে হচ্ছে কি অযোধ্যা কাণ্ডের বঙ্গানুবাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঋজুপাঠ দ্বিতীয় ভাগ। এবার দেখি নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, প্রভাবতী সম্ভাষণ, প্রান্তিক। হ্যাঁ, আপনারা বুঝে গেছেন এটা প্রভাবতী সম্ভাষণ, এইটাই হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। তাহলে প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, প্রান্তিক এগুলো লেখা রচনা, এই তিনটাই রচনাই হচ্ছে কাব্যগ্রন্থ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি বিদ্যাসাগরের রচনা? রাজাবলি, হিতোপদেশ, ৩২ সিংহাসন, শকুন্তলা। কোনটা? শকুন্তলা। তাহলে এই শকুন্তলাটা হচ্ছে তার অনুবাদ। ৩২ সিংহাসন যেটা আছে সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিত গুলো ছিলেন ৮ জন, তাদের মধ্যে একজন হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এর লেখা হচ্ছে কি ৩২ সিংহাসন। তাদের মধ্যে দুইজনকার দুইটা ছিল হিতোপদেশ, তার মধ্যে একটা ছিল গোলকনাথ শর্মা, তার হচ্ছে কি হিতোপদেশ, আর একজনকার আছে হিতোপদেশ। আর রাজাবলিটা হচ্ছে, এটা কার লেখা? রাজীব লোচনের মেবি, এটা জানাই দিয়েন কমেন্টে যে রাজাবলিটা কার লেখা। ওকে। তাহলে এখানে হচ্ছে কি কোনটি বিদ্যাসাগরের রচনা? শকুন্তলা। শকুন্তলা। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? আচ্ছা, এই প্রশ্নটা আমি রাখছি কেন এখানে? গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? মুনীর চৌধুরী, এই যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আলী আহসান, লিলি চৌধুরী। এই যে অপশন হিসেবে দেওয়া হয়েছে কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আমি এই কোশ্চেনটা এই জন্য এখানে রাখছি যে গ্রিক ট্র্যাজেডি যে ইডিপাস আছে, এটা যতদূর সম্ভব হোমারের লেখা। ইডিপাস, 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 গ্রিক ট্র্যাজেডি না, ইডিপাস না, ইডিপাস, গ্রিক ট্র্যাজেডি ইডিপাস, এটা বাংলায় ইডিপাস, নিজে ভুলে গেছি এটা কার লেখা। ইডিপাস, গ্রিক ট্র্যাজেডি। তাহলে হচ্ছে গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? মুনীর চৌধুরী, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আলী হাসান, লিলি চৌধুরী। তাহলে মুনীর চৌধুরী করছে হচ্ছে মুখরা রমণী বশীকরণ। ওকে, হ্যাঁ, শেক্সপিয়ারের একটা করছিল মুখরা রমণী বশীকরণ নামে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি শেক্সপিয়ারের যেটা করছে সেটা হচ্ছে ভ্রান্তি বিলাস নামে কমেডি অফ এরর্স এর অনুবাদ করছে। আর গ্রিক ট্র্যাজেডি ইডিপাস এটা হচ্ছে কে করছে? সৈয়দ আলী আহসান।
এটা যতটুকু সম্ভব ইডিপাসটা হচ্ছে সোফোক্লিপসের লেখা, সোফোক্লিপস বা সোফোক্লিস এরকম কোনো কিছু একটা আছে, তার লেখা হচ্ছে ইডিপাস। ইডিপাস একটা হচ্ছে গ্রিক হিরোর নাম। ওকে, কোশ্চেনটা দেখে নিই অ্যান্সার, যে হ্যাঁ সৈয়দ আলী আহসান। ওকে, একটি শরীরের রূপ নাকি রূপের শরীর? রাজা দুষ্মন্ত কোন গদ্যাংশে এই উক্তিটি করেন? রাজা দুষ্মন্ত কোন গদ্যাংশে এই উক্তি করেন? হৈমন্তী, বিলাসী, অর্ধাঙ্গী, শকুন্তলা। শকুন্তলা। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? এই প্রশ্নটা উত্তরটা আপনাদের উপর ছেড়ে দিলাম। শকুন্তলা, সীতার বনবাস, বর্ণ পরিচয়, ভ্রান্তি বিলাস। উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। ওকে, আপনাদেরকে দ্বিতীয় দফায় ধন্যবাদ যে এতদূর পর্যন্ত আসার জন্য, আমার সাথে থাকার জন্য। এবার যদি আপনারা দেখতে চান পরের অংশটুকু চালিয়ে যেতে পারেন, যে তৃতীয় অংশে বিসিএস এ লিখিত প্রশ্নগুলো কি কি আসছে আমরা সেটুকু দেখব। উত্তর এবার দেখবো না, জাস্ট প্রশ্নগুলো দেখবেন যে কি কি, যেটুকু পড়ছি এতক্ষণ ধরে টুকটাক যে পড়াশোনা করলাম, ঠিক আছে, যে আমরা জলপানটুকু করলাম এতক্ষণ ধরে, সেইটুকু অংশ দ্বারাই সম্ভব কিনা লেখা সেটুকু। বিসিএস লিখিত আসা যে প্রশ্ন 40তম বিসিএস এ আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনা। এতক্ষণ পড়িনি কি, পড়ে ফেলছি। কি কি? তিনটি, ব্রজবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, রত্ন পরীক্ষা, এই তিনটা ছিল তার মৌলিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। খেয়াল করে দেখেন, সমাজ সংস্কার যদি হয় তাহলে কি কি ধরনের? প্রথম দুইটা যদি দেখি সিম্পল ভাবে, একটা হচ্ছে বিধবা বিবাহ আর একটা হচ্ছে বহু বিবাহ। বিধবা বিবাহের জন্য চালু করার জন্য আইন, আর বহু বিবাহ রোধ করার জন্য আইন, এই দুটোর জন্য লড়াই করছেন। আবার শিক্ষার ক্ষেত্রে দেখবেন তিনি স্কুল, দেখবেন 20টি মনে হয় মডেল স্কুল, তো 35টি মনে হয় বালিকা উচ্চ বিদ্যালয়, এগুলো তিনি হচ্ছে কি করছেন, প্রতিষ্ঠা করছেন। তাহলে বালিকা বিদ্যালয়, যে পরে কোশ্চেনটা দেখা যান, বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদানটা নির্দেশ করুন। এটা হচ্ছে 31তম বিসিএস এ। বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হচ্ছে? আমরা ওই যে একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর মাঝের যে উক্তিগুলো ছিল, যে বাংলা ভাষার কে সুশৃঙ্খলতা দানের জন্য, মাধুর্য আনয়নের জন্য তিনি হচ্ছে জ্যোতিচিহ্নের ব্যবহার প্রয়োগ করেন এবং সফল প্রয়োগ করেন এবং প্রথম ব্যবহার করেন। এর জন্য তাকে বলা হয় কি, বাংলা গদ্যের জনক। এই যে আরেকটা কোশ্চেন যেটা এর মধ্যে বলে দিচ্ছি, সাহিত্যকর্ম সমাজকর্ম এই দুইয়ের মধ্যে কোনটির জন্য বিদ্যাসাগর অধিক সুপরিচিত? আপনার অভিমত ব্যক্ত করুন। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, 1847 সালে যেটা প্রকাশিত হয়। তাহলে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত 1 2 3 4 5 6টা বিসিএস এ আমি কোশ্চেন পাইছি, বাকিগুলো পেলে এর পরেগুলোতে হয় যোগ করে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, ফাইনালি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। 49টা স্লাইড 53 মিনিটের মতো রেকর্ড হয়ে গেল। আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, হয়তোবা উচ্চারণে অসুবিধা হয়ে থাকতে পারে, কোথাও কখনো থেমেও যাইতে পারি, সুতরাং সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে প্রোফাইল নং 1 পড়লাম আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রোফাইল 2 সবই রেডি আছে, যদি চান দিয়ে দিবনে। প্রোফাইল 2 হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বেশি না, টুকটাক পড়াশোনা উপর আমরা চালাই যেতে পারি। তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের টুকটাক পড়াশোনার সাথে থাকার জন্য। ওকে, আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।